নমস্কার। কোপ্তা, কোরমা, কালিয়া, বিরিয়ানি, পঞ্চব্যঞ্জন, পাঁচ মিশেল, বাঙালির রান্না মানে সোনার হেসেল। সোনার হেসেলে আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে আজকের এপিসোডে। তবে সোনার হেসেলে আমরা ঘুরে বেড়াই এই শহরের নানা প্রান্তে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নানা প্রান্তে। কখনো কখনো শহরের সীমানা ছাড়িয়ে আমরা চলে যাই আরও প্রান্তিক জায়গায়। ঠিক যেমন আজ আমরা এসেছি দক্ষিণ কলকাতার আরও একটু দক্ষিণ নিউ গড়িয়া অঞ্চলে। খুব সুন্দর শান্ত এক নিরিবিলি পরিবেশের মধ্যে এইরকম সুন্দর সাজানো একটা বাড়ি, আর সেই বাড়ির নামটা আরও অদ্ভুত। চলুন আপনাদের একটু বাড়ির নামটা দেখাই। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে বাড়ির নামটা হচ্ছে শাম্ব। আমরা প্রত্যেকেই জানি যে শাম্ব হচ্ছে শ্রীকৃষ্ণের ছেলে, এবং এই শাম্ব নিয়ে কালকুটের একটি বিখ্যাত উপন্যাসও রয়েছে। ঠিক বাড়িটা যতটা সুন্দর তার সঙ্গে সাযুজ্য রেখেই তার নামটাও কিন্তু অদ্ভুত। আর সেই অদ্ভুত বাড়িতে আরও একজন রন্ধন প্রেমীর আমরা দেখা পাবো, রঞ্জনা বৌদি। আমাদের রঞ্জনা বৌদি, রঞ্জনা দাস, তারই আমন্ত্রণে সাড়া দিতে আমরা কিন্তু চলে এসেছি নিউ গড়িয়া কোঅপারেটিভ সোসাইটিতে। চলুন এবার তার সঙ্গে পরিচয়ের পালা। নমস্কার বৌদি। নমস্কার সুজয়দা। আর খুব ভালো লাগলো এতদিন পরে আপনাদের আমি পেলাম অবশেষে, কারণ অনেকদিন আগেই ফোন করেছিলাম। থ্যাংক ইউ আপনাকে। আসুন, আমরা পৌঁছে গিয়েছি রঞ্জনা বৌদির বাড়িতে। তবে কি রান্না আজকে আমরা দেখব তার জন্য একটু অপেক্ষা করুন। সেই যে আমাদের সোনার হেসেলে আপনার অংশগ্রহণ করা, এবং সেটার জন্য আপনি কিভাবে করলেন, যোগাযোগ কিভাবে করলেন? মানে অনেকেই তো সোনার হেসেলে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে, তো যেটা লিঙ্কটা ফেসবুকে মানে তারা দেয় আর কি, ভবিষ্যতে আমিও দেবো যেরকম, তো সেই সূত্র করেই পাওয়া আর কি। তারপরে দাদাকে ফোন করা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এই কথাটা আরো একবার বলেন। হ্যাঁ, মানে সোনার হেসেলটা তো আমি তো আমার প্রোফাইল থেকে শেয়ার করবই, তখন যারা যোগাযোগ করতে চাও তারা কিন্তু এই লিঙ্কেই একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করতে হবে। আজ বৌদি আমরা কোন রেসিপি আমাদের দর্শকদের উপহার দিতে চাই? আজকে বানাবো ভেটকি মালাই পোলাও। বেশ, ভেটকি মালাই পোলাও, এই নামটার মধ্যে একটা বেশ ভালো লাগা আছে। তার কারণ ভেটকি মাছ আছে, যা বাঙালির খুব প্রিয় জিনিস, পোলাও আছে, আর তার সঙ্গে আছে মালাই, ফলে খুব সুন্দর একটা রান্না হবে বোঝাই যাচ্ছে। চলে এসেছি রঞ্জনা বৌদির সোনার হেসেলে। আর সোনার হেসেলে আগেই জানিয়েছি যে আপনাদের কোন রান্নাটা আজ রঞ্জনা বৌদি উপহার দেবেন, ফলে এই রান্নাটা যে একটু অন্যরকম হবে তা বলাই বাহুল্য। সরাসরি চলে যাব বৌদির কাছে যে এই রান্নাটা কিভাবে শুরু করবেন। ভেটকি মালাই পোলাও রান্না করবার জন্য লাগছে ভেটকি মাছ, যেটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা, ভেজানো গোবিন্দভোগ চাল, একটা কাঁচা ডিম, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, বেসন, কাজু বাদাম গুঁড়ো, আমন্ড গুঁড়ো, গোটা জায়ফল। ফোড়নের জন্য লাগছে একটি তেজপাতা, একটি স্টার অনিশ এবং 7 থেকে 8টি সাদা মরিচ, গুঁড়ো চিনি, ঘি, নুন, সাদা তেল, জল এবং ফ্রেশ ক্রিম। সবার প্রথমে আমাকে যে মাছটা আমি রেখেছি এখানে, এটা ভেটকি মাছটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। তো এইটা অন্যান্য উপকরণ দিয়ে আমাকে আগে মেখে নিতে হবে। তো তার আগে আমি পাত্রটাকে একটু তেলটা গরম হতে দিই। আপনাদের আগেই জানানো হয়েছে যে সাদা তেল যে উপকরণে যখন ছিল সেখানে সাদা তেল ব্যবহার করা হচ্ছে, ফলে সেই যতটা পরিমাণ সাদা তেল বাটিতে ছিল গোটা তেলটাই কিন্তু কড়াইতে ঢেলে দাও। কারণ এবার এটা গরম হতে হতে আমি এটাকে মেখে নিচ্ছি। আচ্ছা, নুন নিয়ে নিলাম, নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, এখানে কতটা পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে এটা বুঝে নিতে হবে। এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতো মাছ নিয়েছি, তো সেখানে আমি বেশ খানিকটা হাফ বাটি মতো নিচ্ছি, হাফ কাপ মতো। কাপ যদি মেজারমেন্ট করি তাহলে হাফ কাপের মতো নিচ্ছি, মানে ফুল টেবিল স্পুন হতে পারে, দুই চামচ লাগবে। 2 ফুল টেবিল স্পুন। আর এই লঙ্কাটা তো যে যার মতো বুঝে খাবে, তো আমি খুব একটা ঝাল দিচ্ছি না। এখানে আমি একটু নুন দিচ্ছি সামান্য, নুনটা একটু বুঝে দেবো, কারণ আমি ভেটকি মাছটা না সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই কারণে বুঝে দিলাম এটা। আর দিয়ে দেবো এখানে আছে আমার বেসন, এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এই বেসন কতটা পরিমাণ লাগছে? মোটামুটি যতক্ষণ না আমার বাইন্ডিংটা টাইট হয় আর কি। তো যেহেতু মাছটার মধ্যে খুব একটা আমি জল রাখিনি, স্ট্রেন করে নিয়েছিলাম, সেই জন্য খুব একটা আমার মনে হয় না এটা লাগবে।
বরং একটু কম দিলেও মানে হয় না। আর এখানে বাইন্ডিং এজেন্ট হিসাবে আরেকটাও আছে, যেটা হচ্ছে ডিম। ডিমটাকেও আমরা বাইন্ডিং এজেন্ট বলি। তো আমার এখানে একটা ডিমই নেব আমি। যে মাছের সেদ্ধ করা অংশটা ছিল সেই মাছটাকে, অর্থাৎ ভেটকি মাছটাকে কিন্তু বেশ কয়েকটাই উপকরণ দিয়ে মাখা হচ্ছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি এবং একটা গোটা ডিম এবং কিছুটা বেসন। এই বেসন এবং ডিম, এই দুটো জিনিস কিন্তু একটা বাইন্ডারের কাজ করবে, অর্থাৎ এই যে মণ্ডটা তৈরি হচ্ছে সেই মণ্ডর মধ্যে একটা জমাট ভাব এনে দেবে কিন্তু এই ডিম এবং বেসন। ফলে এই দুটো উপকরণ কিন্তু এই রান্নার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় দুটো উপকরণ। একদমই তাই। এটা আসলে এটা যেহেতু আমাদের রান্না হচ্ছে ভেটকি মালাই পোলাও, আর এইটাতে আমি ভেটকি মাছটাকে দিয়ে কোপ্তাটা বানাবো, তো সেই কারণে কোপ্তার বাইন্ডিংয়ের জন্য এই দুটো ইউজ করেছি আমি। এই যে রান্নাটা, এই রান্নাটা আপনি কিভাবে শিখলেন? এটা অনেক সময় কি হয়, মানে বাড়িতে কোনো কিছু একটা জিনিস থেকে গেল, ধরুন ভেটকি মাছ রান্না হলো, আর এমনিতে আমার বাড়ির লোকেরা মানে খুব একটা মাছ পছন্দ করে না। তো ভেটকি মাছ যদি নর্মাল করে খাওয়াই, কেউ অনেকেই খেতে চায় না, তো বিশেষ করে ছেলে, তো ওকে একটু অন্যভাবে খাওয়াতে হয়। হ্যাঁ, তো সেই কারণে এইরকম রান্নাটা হঠাৎ করেই মনে হলো যে এটা করা যায়। এইগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, কোপ্তাগুলো। এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় আমরা বেশ কিছু রান্না দেখতে পাই যে রান্নাগুলোর কিছু কিছু অংশ আমরা যদি সেটাকেও আলাদা করে সরিয়ে রাখি, তাহলে সেটাও কিন্তু বেশ একটা অন্যরকম ডিশ হতে পারে। ঠিক যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো কোপ্তা তৈরি হচ্ছে। এই কোপ্তা দিয়ে আমরা শেষ পর্যন্ত একটা মালাই পোলাওর দিকে যাওয়ার চেষ্টা করব। একটু রান্না হতে হতে মানে জানার চেষ্টা করব যে এই যে একটা সংসার, এই সংসারে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি, চারিদিকে সুন্দর গাছপালা এবং ঘরের ভেতরে অর্কিড এবং নানান ধরনের গাছপালা। এই গোটা বাড়িটা মেনটেনেন্স করার জন্য তো অনেক সময় লাগে, তারপরে এই রান্নার সময়টা কিভাবে পাওয়া যায়? আসলে রান্নাটা কিন্তু আমার শখে নয়, মানে এটা আমার সবটাই বলা যায়, মানে ভীষণ ভালোবাসি করতে, আর সেই জন্য খুব তাড়াতাড়ি করে উঠতে হয়। কারণ যে দুটো জিনিসকে নিয়ে আমি খুব মানে বেশি আমি ভালোবাসি, সেটা হচ্ছে এই এক গাছপালা, আর একটা হচ্ছে এই রান্না। তো এই দুটোকে সময়, তো যেটাকে ভালোবাসা যায় সেটার জন্য কিন্তু সময় এমনিই বেরিয়ে আসে। ফলে আজকের গৃহিণী যারা খুব ব্যস্ত থাকেন তারা কিন্তু এই অজুহাতটা অনেক সময় দেন, হয়তো বাস্তব পরিস্থিতি অনেক সময় থাকে, কিন্তু তবু ওই যে বলে না, মনের ইচ্ছে থাকলে কিন্তু সবই সম্ভব। ঠিক যেমনভাবে আমরা রঞ্জনা বৌদির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এইরকম একটা বাড়িতে উনি থাকেন এবং সেই বাড়িটাকে যথেষ্ট পরিমাণ মেনটেনেন্সের মধ্যে রেখেছেন। আমরা ঘরে ঢুকেই টের পেয়েছি কোথাও কোনো ধুলো নেই, বালি নেই, এবং চারিদিকে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। ফলে সেই গাছের পরিচর্যা এবং বাড়ির পরিচর্যার পাশাপাশি তিনি কিন্তু রান্নাটাও খুব করতে ভালোবাসেন এবং রান্না করছেন, এবং সে কারণে বলা যায় যে ওই যে রাঁধে সে চুলও বাঁধে। তো এইটা সেদ্ধ হতে বা ফ্রাই হতে কতক্ষণ সময় লাগবে? মোটামুটি মিনিট 5-6 তো লাগবেই। এটা ফ্রাই হতে সময় লাগবে। এতক্ষণে নিশ্চয়ই ফ্রাই হয়ে গেছে। কি অবস্থায় আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই বলগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো এবার এগুলোকে আমরা তুলে নেব, এক এক করে তুলে নেওয়া হবে। আমার স্পুনটা, এগুলো কিন্তু এমনিই খাওয়া যায়। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন যে এই বলগুলো এখন যেরকম হয়েছে সেটা কিন্তু আপনারা সন্ধেবেলায় জাস্ট এরকম বল করেও আপনারা খেতে পারেন। আগেই বলেছি যে কফি কিংবা চায়ের সঙ্গে। একটু বৌদির কাছে জানার চেষ্টা করব যে বাড়িতে আর কে কে থাকেন? আপাতত আমি আমার কর্তা থাকি। আচ্ছা। মেয়ের বিয়ে হয়ে গেছে দিল্লিতে, আর ছেলে থাকে দুর্গাপুরে, ও আসে যাওয়া করে। তাহলে এই যে একটা বাড়িতে একা থাকা বেশি অনেকটা সময় ধরে, কর্তা নিশ্চয়ই বাড়িতে তো সারাক্ষণ থাকেন না, তিনি তো রিটায়ার্ড করার পরেও কাজ করছেন? হ্যাঁ, কাজ করে, এবং আমিও থাকি না, আমারও কাজের জগৎটা আছে। অ্যাকচুয়ালি আমি সাতকাহনের অ্যাডমিন, তো আমার গ্রুপ ওয়াইজ বিভিন্ন রকমের কাজ থাকে। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এই যে আগেই বলেছিলাম যে যে রাঁধে সে চুলো বাঁধে, অর্থাৎ শুধু ঘরের কাজ নয়, এই ঘরের পরিচর্যা নয়, বাগান পরিচর্যা নয়, তার সঙ্গে সঙ্গে বাইরের বেশ কিছু কাজও কিন্তু রঞ্জনা বৌদি করেন, এবং তার সঙ্গে এই রান্নার প্রতি ভালোবাসা বা প্রেম। তো বলগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে ধাপটায় কি যাবো আমরা? এরপরে আমি একটা অন্য কড়াইতে এটাকে আমাকে পোলাওটা বসাতে হবে আর কি।
মানে এর পরের অংশটা পোলাওয়ের হ্যাঁ, পার্ট। এবার আমি একটা অন্য পাত্র নিয়েছি পোলাওটা করার জন্য। এটা তো হয়ে গেছে, ওটা তেলটা যেটুকু থাকলো ওর থেকে আমি কিছুটা তেল নিয়ে নেবো, এর মধ্যে নিয়ে আমি পোলাওটা রেডি করব। তো এই পোলাও করবার জন্য প্রথমেই ঘি ব্যবহার করতে হবে, তাই? একটুখানি ঘিটা আমি এই চালের মধ্যে দেবো জাস্ট। আচ্ছা, এই চালটা কতক্ষণ ধরে ভেজাতে হয়? এই চালটা অ্যাকচুয়ালি আমি ভিজিয়ে রেখেছি প্রায় ধরুন 2-3 ঘন্টার মতো। ভেজানোর পরে জলটাকে স্ট্রেন করে আমি একটু ফ্রিজে রেখেছিলাম, যাতে এটার ভেতরটা একটু শুকিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো এবার এটাকে আমি একটুখানি হালকা করে ঘি দিয়ে ফ্রাই করব। তো কেউ কেউ ইচ্ছা করলে তেল দিয়েও ফ্রাই করতে পারেন, কিন্তু পোলাও তো একেবারেই পোলাও মানেই কিন্তু আমরা বলতে পারি একটু ঘিয়ের ছোঁয়া থাকবে। হ্যাঁ, এবং তার জন্য ঘি না হলে ঠিক খাদ্যের সেই টেস্টটা আসে না, একদমই তাই। ওই ফ্লেভারটা, বাঙালির ওই ফ্লেভারটা কিন্তু আসে না। পোলাওয়ের এই চালটা আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, জাস্ট এবার এটাকে একটু ফ্রাই করে নেব। আর আমরা জানি যে পোলাওটা রান্না করার সময় সাধারণত দ্বিগুণ জল দেওয়া হয়। তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যতটা দ্বিগুণ জল তার থেকে মেপে নিয়ে তার থেকে 1% জল তুলে নিতে হবে। আচ্ছা, এইটা কারণ হচ্ছে এখানে আমি যেহেতু ফ্রেশ ক্রিমটা ইউজ করব। আচ্ছা, মানে ক্রিম যেহেতু আবার একটু জল, হ্যাঁ, একটু জল কাটে, সেই কারণে একটুখানি আমাকে জলটা কমিয়ে নিতে হবে, তুলে নিতে হবে আর কি মাপ মতো। ইয়েটা দেবো তেজপাতা, মানে আমি কিন্তু প্রথমেই দিইনি, কারণ মানে অনেক সময় কি হয় তেজপাতাটা ধরে যায়। তো আমি এটার মানে যখন একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে আমি এটা দিলাম। আর এই মানে মরিচটা আর একটা স্টার আনিস আর একটা তেজপাতা দেবার পরে আমি এটার দেন আমি জলটা দেব। এখানে আমার মাপ মতোই জল নিয়ে নিয়েছি। 2 কাপ মতো জল, তাই তো? হ্যাঁ, 2 কাপ মতো। আর হাফ কাপটা আমি কিন্তু নিইনি, তুলে নিয়েছি। তাহলে পরে এই যে এই ফোড়ন দেওয়ার যে বিষয়টা আমরা দেখলাম এখানে একটু উল্টো, অন্যরকম। অর্থাৎ আমরা ফোড়ন আগে সাধারণত ঘি বা তেলের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া তারপরে সেটাকে ফ্রাই করা হয়। এখানে কিন্তু দেখলাম যে চালের সঙ্গে ঘিটাকে ফ্রাই করার পরে ফোড়নটা দেওয়া হচ্ছে। আর এই রান্নাটায় বেসিক্যালি এটার মধ্যে আরেকটু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু নুন চিনি যেটা দেব সেটা কিন্তু একদম পোলাওটা হয়ে যাওয়ার নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা অবস্থায় দিতে হয়। অন্যান্যতে যেরকম আমরা নুন চিনিটা দিয়ে অ্যাড করি, তো সেটা কিন্তু দেব না। এবং এই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো আমার আজকের হিরো ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ, মালাই অর্থাৎ ফ্রেশ ক্রিম এবং মালাই। এটাই কিন্তু এই রান্নার একটা বিশেষত্ব, যে কারণে এটার নাম ভেটকি মালাই পোলাও। এই মালাইটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি ঘরে যদি কখনো ফ্রেশ ক্রিম না থাকে, তো আমাদের যে দুধের শটটা থাকে না, সেটা দিয়েও কিন্তু এটাকে ইউজ করা যায়, তৈরি করে নেওয়া যায়। হ্যাঁ, দুধের শটটাকে দিয়েই মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধের শটটাকে দেওয়া যায়, মালাই তৈরি করে নেওয়া যায় বাড়িতে। হ্যাঁ, একদম। এটা মোটামুটি কতক্ষণ সময় লাগবে হতে? গোবিন্দভোগ চাল প্রথমে ভেজানো ছিল, তো খুব একটা বেশি সময় লাগবে না, মিনিট 7 ধরে নিন। তো আমি এর মধ্যেও দিয়ে দেবো আমার এই কাজুর গুঁড়োটা দিয়ে দেবো। আগে থেকে গুঁড়ো করা কাজু, তাই তো? হ্যাঁ, এখন তো কাজু গুঁড়ো কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে বাড়িতে গুঁড়ো করার সঙ্গে কি সেই কাজুর কোনো পার্থক্য থাকে? একটু থাকে। আর এটা দেবো আমন্ড গুঁড়ো, মানে পুরোটাই আমাদের বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হবে। আর নুন চিনি যেটা, এটা কিন্তু একদম শেষে, এটা এখনই দেওয়া যাবে না। আর গার্নিশিং এর জন্য এটা রয়েছে। তাহলে দর্শক বন্ধুদের জন্য আমাদের আরও একটি টিপস দেওয়ার আছে, যে এই রান্নায় নুন এবং চিনিটা কিন্তু রান্নার একেবারে শেষের দিকে ব্যবহার হবে। ভেটকি মালাই পোলাও, আর সেই মালাই পোলাওটা কিন্তু এখন প্রায় অনেকটাই হয়ে এসছে। এরপরে কি সংযোগ হবে এর সঙ্গে? হ্যাঁ, এরপরে আমি মোটামুটি হয়ে এসছে, কিন্তু এটাকে একটু দমে রাখতে হয়। তো আমার মনে হয় না এটাকে এখন দমে রাখতে হবে। এটাকে এবার আমি এগুলোকে দেওয়ার পরে একটু চাপা দিয়ে মানে মিনিট 15 রেখে দিলে এটা রেডি হয়ে যাবে। বেশ, তো আমি এর সঙ্গে সেই বলগুলোকে এবার অ্যাড করে দিচ্ছি। আর দেবো এইখানে একটুখানি জায়ফল গুঁড়ো। এই গোটা জায়ফলটাকে আমি জাস্ট একটুখানি গ্রেট করে দিয়ে দেবো। বেশ, এইটাও কিন্তু আমার দেখা একটা রন্ধন পদ্ধতির নতুন একটা উপকরণের সংযোগ,
যে এইভাবেও কিন্তু জায়ফল ব্যবহার করা যায়, অর্থাৎ রান্না করতে করতে এটাকে গ্রেট করে তার কিছুটা অংশ মিশিয়ে দেওয়া, ঠিক তার শুধুমাত্র তার এসেন্স বা সেন্টটাকে পাওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘিয়ের গন্ধ তো অনেকক্ষণ আগে থেকেই ছিল, কিন্তু তার সঙ্গে চিনিটা দেবো। এটা আমার চিনি, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবেই। এই চিনিটা কি গুঁড়ো করে নেওয়া? হ্যাঁ, গুঁড়ো করে নেওয়া সুবিধা হয়। রান্না যখন শেষের পথে তখন আরেকটু তো কথা জানতে ইচ্ছে করেই, ঠিক যেমন এখন জানতে ইচ্ছে করছে এই যে ছেলে দুর্গাপুরে রয়েছে, মেয়ে দিল্লিতে রয়েছে, কিন্তু একটা সময় তারা আপনার হাতে তৈরি হওয়া রান্না খেত এবং এইরকম নানান রকম রান্না আপনি করতেন, তো এটার জন্য মন খারাপ হয় না যে? না, খুব একটা মন খারাপ হয় না, কারণ ওরা দুজনেই রান্না পারে। আচ্ছা। এবং বিশেষ করে ছেলে, আমার মেয়ের থেকেও ছেলে কিন্তু খুব সুন্দর করে, মানে যখনই এখানে আসে কোনো এক সময় কোনো একটা রেসিপি নিয়ে যায়, মা এটা করবো ওটা করবো, এখানে আসলেও কিন্তু করে। পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমি একটুখানি সার্ভিং করে দিই। বেশ, আপনারা দেখতেই পাচ্ছেন একবারে পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল, দেখতে হোয়াইট। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং আপনারা হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আমি এর গন্ধটা কিন্তু একেবারে স্পষ্ট বুঝতে পারছি। খুব সুস্বাদু একটা পোলাও, এবং যে পোলাওটা ভেটকি মাছ দিয়ে তৈরি করা, ভেটকি মাছ মালাই পোলাও। এবার তো আপনার খাওয়ার পালা, খেয়ে বলবেন। এত সুন্দর একটা পোলাও যখন, তখন অবশ্যই একটু টেস্ট করে দেখতেই হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের খাবার সুযোগ হবে না, কিন্তু আমি টেস্ট করে দেখি আপনাদের প্রত্যেকের হয়ে ঠিক এই পোলাওটা কীরকম হয়েছে। এবং উইথ কোপ্তা। উইথ কোপ্তা। এই রান্না হওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমরা যখন বিরতিতে ছিলাম তখন রঞ্জনা বৌদি একটা কথা বলছিলেন যে রান্নার অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করেন বা যারা থাকেন তাদেরকে বিভিন্ন রান্না পরখ করে নিতেই হয়, আর নিতে নিতে তাকে ভালো বলাটা একটা বাধ্যতার জায়গায় চলে যায়। এরকম তো কোনো এপিসোডে হয় না কোনো রান্নাকে খুব খারাপ বলছি আমরা, কিন্তু সত্যি বিশ্বাস করুন খুব ভালো লাগছে এবং খুবই ভালো একটা রান্না হয়েছে, যার মধ্যে সমস্ত উপকরণগুলোকে আলাদা আলাদা করে টের পাওয়া যাচ্ছে এবং সেটা যথার্থ। আমি এবার একটু টেস্ট করব এই কোপ্তাটা, ভেটকির কোপ্তা, মালাই কোপ্তা। এবং আমার একটা ভয় লাগছিল যে একটু নুন বেশি হতে পারে, না একেবারেই নয়, অসাধারণ এবং সত্যি অসাধারণ একটা রান্না। আর এত সুন্দর একটা রান্না খাবার পর নিশ্চয়ই আমাদের পক্ষ থেকেও, অর্থাৎ এই সোনার হেসেলের পক্ষ থেকেও আমরা বৌদির হাতে কিছু উপহার তুলে দেব। চলুন আমরা সেই পর্বে যাই। আগেই বলেছি যে এত সুন্দর একটা রেসিপি আমরা যখন উপহার পেলাম, তাহলে আমাদের পক্ষ থেকেও কিছু উপহার দিতে হয় রঞ্জনা বৌদিকে, এবং সে কারণেই আমরা চলে এসেছি তাকে সামান্য কিছু উপহার তুলে দেওয়ার জন্য। প্রথমেই যার কথা বলবো তা হচ্ছে পিঠে বিলাসী। পিঠে বিলাসীর 5টা এখানে ভাউচার কুপন রয়েছে, যেখানে 200 টাকার জিনিস কিনলে পরে 120 টাকা ছাড়। আমি একটু পিঠে বিলাসীর পক্ষ থেকে এই উপহারটা তুলে দিতে চাই রঞ্জনা বৌদির হাতে। থ্যাংক ইউ। এরপরে আমাদের আর প্লাস গোল্ডের পক্ষ থেকে পরবর্তী উপহার আমরা তুলে দেব বৌদির হাতে। থ্যাংক ইউ। আর প্লাস গোল্ডের পক্ষ থেকে আরও কিছু উপহার, যেগুলো নিত্যদিনের রান্নার কাজে লাগে, অর্থাৎ চাল, ডাল, আটা এবং আরও বেশ কিছু সামগ্রী রয়েছে, বেসন রয়েছে, আমরা তুলে দেব বৌদির হাতে। আর প্লাস গোল্ডের পক্ষ থেকে আরও কিছু উপহার, এগুলো প্রত্যেকটি মশলা, কিন্তু যে মশলা নিত্যদিন আমাদের বিভিন্ন কাজে লাগে, বাড়ির কাজে লাগে, প্রত্যেকেরই সংসারে প্রয়োজন হয়, এবং সেই উপহারটিও আমরা বৌদির হাতে তুলে দিচ্ছি। এইবার যে উপহার সামগ্রীটি আমরা তুলে ধরব সেটা হচ্ছে বৃন্দার পক্ষ থেকে 2টো ভাউচার আছে, এবং সেখানে 40% ছাড় পাওয়া যাবে তাদের সামগ্রী কিনলে। সেই ভাউচারটি প্রথমে তুলে দেব বৌদির হাতে, এবং তার সঙ্গে আরও কিছু উপহার। থ্যাংক ইউ। যেখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু বাড়িতে ব্যবহারিক
জিনিসপত্র সামগ্রী, সেই সমস্ত আচার, সসেজ, সেই সমস্ত রয়েছে। সঙ্গে এই রকম কতগুলো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া এবং পাশাপাশি এইরকম সুন্দর একটা রেসিপি, সেই রেসিপি আপনাদেরকে আমরা দেখাতে পারলাম, সেটা ভাবতে পেরে, জানতে পেরে খুব ভালো লাগলো আমাদের। আর সত্যি এটা একটা এনজয় করার মতন জিনিস। তাই বলছি যে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান এবং দর্শকদের সামনে নানান রকম রেসিপি হাজির করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের টেলিফোন নাম্বার, সেখানে যোগাযোগ করবেন। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। সোনার হেসেল আজ এই পর্যন্তই। তবে দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে আরও নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রন্ধনপ্রেমীর বাড়িতে।